আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার কথা শোনার জন্য আপনারা সব অপেক্ষা করছেন। কারণ শুনেছেন ইতিমধ্যেই আমরা সুপ্রিম কোর্টে পা দিয়েছি। সেই সুবিধে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। নমস্কার। সাথী সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার সংগ্রামী বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং মূলত দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এজেন্ট বন্ধু এবং ডিপোজিটার বন্ধুরা, এমন একটা অবস্থানে আজকে আমাদের যেতে হচ্ছে যখন সমস্ত দুয়ার বন্ধ গণতন্ত্রের, তখন একটা জায়গা খোলা, সেই জায়গাটা হচ্ছে বিচারের দরজা। দিন চারেক আগে 22 বছরের একটি ছেলে আত্মহত্যা করেছে। আমাদের খুব ভুল হয়ে গেছে। সবার শুরুতে 62 জন মানুষ, হয়তো আমার পরিচিত নয়, আপনার পরিচিত নয়, হয়তো বা পরিচিত, তারা আত্মহত্যা করেছে গ্লানিতে, অত্যাচারে, লজ্জায়। আমরা সত্যি সভ্য মানুষের সমাজের একজন অংশীদার হিসাবে আমরা লজ্জিত যে আমরা তাদেরকে বাঁচিয়ে রাখতে পারলাম না। তাদের পরিবারের জন্য আমাদের শুভেচ্ছা রইল। সমস্ত দুর্যোগ কেটে যাক, গ্লানি কেটে যাক। যে চলে গেছে তাকে তো ফিরিয়ে দিতে পারবো না, তার আত্মার শান্তি কামনা করতে পারি। আমরা যখন এই ঘটনাটা ঘটছে, আমার মনে আছে 2010 সাল, তখন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী অধ্যাপক অসীম দাশগুপ্ত মহাশয় একটা চিঠি দিয়েছিলেন সেবিকে। জানতে চাওয়া হয়েছিল যে বিভিন্ন কোম্পানি জেলায় জেলায় গজিয়ে উঠছে, তাদের পয়সার উৎস কোথায়। জানতে চেয়েছিলেন ওই চিঠিতে যে কোম্পানিগুলো পয়সা তুলছে মানুষের কাছে, যে পয়সা তোলার ভাবনা চিন্তাটা ব্যাংকের অনুরূপ ব্যবসা। খোঁজ খবর, সুলুক সন্ধান আমাদের শুরু। যারা আমরা একটু আড়ালে থেকে উন্নয়নের সঙ্গে যুক্ত, বা আড়ালে থেকে চলতি পথের ধারাবাহিকতার বদলে বিকল্প ভাবনা চিন্তা করার জন্য কিছু পড়াশোনা করেছি, তার আমরা খোঁজ খবর শুরু করলাম। ঘটনাটা কি? আমি অনেকের আলোচনা শুনেছি, টিভিতে অনেক বিশিষ্ট জনেরা, বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন সামাজিক, বিভিন্ন বিষয়ে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তির আলোচনা করলেন বিগত 1 বছর ধরে। কেউ কিন্তু বুঝতে পারলেন না অন্যায় কোথায়, ন্যায় কোথায়, ক্ষতি কোথায়, বিপদ কোথায়, বিপত্তি কোথায়, কোথায় মানুষ হারিয়ে যাবে, বললেন না। চিট ফান্ড, CHIT প্রচুরবার লেখা হলো, আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিলাম। চিট একটা আইন, আর CHEAT একটা অবৈধ ঠকানো কারবার। এই বিষয়টাই বোঝেনি তারা। ঘটনাটা কি ঘটেছিল? ব্যাংকের অনুরূপ আপনারা ব্যবসা করেছিলেন। কিরম ব্যবসা? রেকারিং ডিপোজিট আপনাদের তুলতে বলা হয়েছিল। বিষয়টা কি? রেকারিং ডিপোজিট কারা তুলতে পারে? সেভিংস ডিপোজিট কারা তুলতে পারে? যারা ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, শিডিউল ব্যাংক, মাল্টি স্টেট কোঅপারেটিভ ব্যাংক, আর ভারতবর্ষের 254টা NBFC, যারা
ডিপোজিট তুলতে পারে, এর বাইরে কেউ তুলতে পারে না। দেবাশিসদা বলে গেল ফিনান্সিয়াল ইনক্লুশনের গ্যাপ, এই গ্যাপটাকে প্রতিবার একদল মানুষ তার সত্তর সাতাত্তরে ঘটনা ঘটেছিল কিছু, কিন্তু হারিয়ে গেছিল রাজনৈতিক সংগ্রাম আন্দোলনের মধ্যে, সেগুলো আর খুঁজে পাওয়া যায় না। 80-তে সঞ্চয়িতা, 92-95 সঞ্চয়নী, ভেরোনা, ওয়ারল্যান্ড, টাইমস, বিবিধ কোম্পানি, একই চক্র। আবার ঘটে গেল ঘটনা 2011। তাহলে কি এই ঘটনা ঘটতে এর কোনো সুরাহা নেই? ভারতবর্ষে কি এর কোনো মডেল নেই যেখান থেকে এই চক্র থেকে বের করে লক্ষ লক্ষ মানুষের ডিপোজিট ফিরিয়ে দেওয়া যায়? হাজার হাজার বন্ধুরা যারা আজকে কাজ হারিয়েছেন এই রাজ্যে, বাইরের রাজ্যে, তাদের কাজের মধ্যে ফিরিয়ে দেওয়া যায়। উদাহরণ আছে, 2012 ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে স্টেট লেভেল ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, SLBC বলা হয়, তার একটা মিটিং হয়েছিল। ভাস্কর সেন তার সভাপতিত্ব করেছিলেন। বর্তমানের অর্থমন্ত্রী সেখানে প্রধান বক্তা হিসাবে ছিলেন। আমরা কিছু অতি উৎসাহী ব্যক্তি আমরা বাইরে অপেক্ষা করেছিলাম যে আজকের একটা এই ঘটনাটার কি আলোচনা হচ্ছে একটু জানতে পারি যাতে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে ঘটনায় ধরপাকড় হবে, এর ফলে হাজার হাজার মানুষ তাদের ডিপোজিট ফেরত পাবে না, মালিকরা পালিয়ে যাবে, সম্পত্তি বেনামে করে রেখেছে, সেই সম্পত্তি উদ্ধার হবে কি করে? কমিশন করলে উদ্ধার হবে? একদমই না। উত্তর সঠিক খুঁজে পাইনি। সারদা কাণ্ড ঘটল, 23 তারিখের মিটিং, ক্যাবিনেট মিটিং, শ্যামল সেন কমিশনের নাম ঘোষণা, 24 তারিখের নোটিফিকেশন, সারদাকে কেন্দ্র করে এনকোয়ারি কমিশন গঠন হবে, 26 তারিখে কমিশনের আবার সরকার কমিশনের নতুন নোটিফিকেশন বার করলেন, সারদা অ্যান্ড অ্যালাইড আদার্স কোম্পানি বলে সব কোম্পানিকে একসাথে যুক্ত করলেন। ভালো কথা, সরকার, রাজ্য সরকার তার একটা দায়িত্ব রয়েছে, কমিশনের সঙ্গে সবাইকে যুক্ত করে দিলেন। কিসের কমিশন? কমিশন হচ্ছে কমিশন এনকোয়ারি একটা কমিশন। এই কমিশন তদন্ত করবে, সরকারকে পরামর্শ দেবে, যে সরকার এই সমস্যার সমাধান কি করে করবে। প্রপার্টি অ্যাটাচ করতে পারে না, সম্পত্তি বিক্রি করতে পারে না, টাকা ফেরত দিতে পারে না, আইনের বৈধতা নেই। মামলা, মহামান্য হাইকোর্ট একটা জাজমেন্ট দিলেন, অন্তর্বর্তীকালীন একটা আদেশ নামা, যেখানে বলা হলো কমিশন এটা করতে পারে, কমিশন প্রপার্টি অ্যাটাচ করবে। লাস্টে বলা হলো উপরিক্ত উদাহরণগুলো কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। খুঁজতে খুঁজতে দেখলাম অক্টোবর মাসের একটা নোটিফিকেশনে সরকার এজেন্টদের সম্পত্তি ক্রোপ করবার বিষয়টা উল্লেখ করে দিলেন নোটিফিকেশনে। ব্যাস, শেষ। সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিটা এজেন্টের বাড়িতে ডিপোজিটাররা গেছেন, যেতেই পারে, অন্যায় কিছু না। পাড়ার ক্লাবে বিচার বসিয়ে এজেন্ট বন্ধুদের সম্পত্তি ক্রোপ করে নেওয়া হচ্ছে। পঞ্চায়েত বসে গেলেন, কার আইন, কার অধিকারে পঞ্চায়েত বসে গেলেন?
সম্পত্তি লিখিয়ে দিতে হবে। আমরা দৌড়ালাম, দেবাশিস দা বলছিলেন, আমরা সমস্ত পার্টির কাছে গেছি। মানুষ যখন বিপদে পড়েছে, পশ্চিমবঙ্গের 2.5 কোটি মানুষের ডিপোজিট এখানে যুক্ত, 7 কোটি 7.5 কোটি মানুষ ভারতবর্ষে এই কোম্পানিগুলোতে ডিপোজিট করেছে। সারা ভারতবর্ষ মিলিয়ে 2 কোটি মানুষ এই কাজের সাথে যুক্ত। পশ্চিমবঙ্গে তার সংখ্যা প্রায় 25 লক্ষের উপর। পূর্বতন যা করতেন, কেউ ছিলেন বাড়ি বাড়ি মাস্টারি করতেন, কেউ পাড়ার মুদির দোকান, কেউ ছোট ব্যবসা, কেউ ছোট কারখানায় কাজ করতেন, কেউ বা ছিলেন বেকার। কেউ আর ফিরে যেতে পারলেন না নিজেদের কর্মসংস্থানে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন তাদের পুরনো পেশায় ফিরে গেছেন, সম্মানের সাথে কেউ বেঁচে রয়েছেন? প্রতিদিন লজ্জিত হচ্ছে আপনাদের বাবা মা, আপনাদের স্ত্রী, আপনাদের সন্তানকে, আর আপনাদের প্রশ্নের মুখে পালিয়ে বেড়াতে হচ্ছে গ্রাম থেকে শহরে। কেউ বাড়িতে নেই। যারা বাড়িতে আছেন তারাও হয়তো কাল পরশু বাড়ি ছাড়া হবে। আমরা এই অবস্থাতে সুপ্রিম কোর্ট গেলাম। সুপ্রিম কোর্টে 3টে মামলা হয়েছে জনস্বার্থে। একটা করছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান করেছেন, সারদার বিষয় নিয়ে মামলা হয়েছে। একটা করেছেন অলোক জেনা উড়িষ্যা থেকে। একটা সল্টলেকের হিউম্যানিটি সোসাইটি বলে একটি এনজিও আছে, তারা করেছে। আর একটা এসএলপি হয়েছে, শ্যামল সেন কমিশনের বিষয়। তাতে একটা কোম্পানির কথা বলা হয়েছে, সিমিলার কোম্পানির কথা বলা হয়নি। তাদের ভাবনাতেই ছিল না যে সারদার বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া। খবর ছিল না তাদের কাছে। সত্যি তো, গণমাধ্যম সেভাবে সারদার বাইরে তুলে ধরেনি। দুর্ভাগ্য এখানে। আমরা কি করলাম? বিভিন্ন কোম্পানির এজেন্ট বন্ধুরা, ডিপোজিটার বন্ধুরা, আমরা এক করলাম। মহাজাতি সদনের সম্মেলনে আমরা বলেছিলাম যে হারিয়ে যাওয়া তথ্য, কাঁদলে তো সম্পত্তি ফিরে আসবে না, টাকা ফিরে আসবে না। আত্মহত্যা করলে, রাস্তা অবরোধ করলে টাকা ফিরে আসবে না। টাকা ফিরে আসার জন্য আইনি লড়াইয়ে তথ্য দরকার। প্রত্যেকটা কোম্পানি তথ্য পুড়িয়ে দিয়েছে, কাগজপত্র নদীতে সমুদ্রে ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, কিলো দরে বিক্রি করে দিচ্ছে ঠোঙা হিসাবে। কার টাকা, কোথায় টাকা, কে তুলেছে, কবে তুলেছে, তার তথ্য কোথায়? আজকে যদি সিবিআই ইনভেস্টিগেশন হয় 9 তারিখে, তথ্য কোথায়, তার প্রমাণ কোথায় যে এরা অপরাধী? আমরা চিটফান্ডতথ্য.com বলে একটা ওয়েবসাইট করলাম। 7 দিনের খবর বলব। প্রথম 7 দিন মানুষ জানতে পারিনি, আমাদের এই ওয়েবসাইটের কোনো প্রচার নেই। আমরা এতদিন বিভিন্ন জেলায় মিটিং করতে আসিনি, আমরা প্রস্তুতি নিয়েছিলাম। 7 দিনে 1100 কোটি টাকার খোঁজ খবর পাওয়া গেছে ওই ওয়েবসাইটে। সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে এন্ট্রি করলে। আমি আন্দোলন করব, কিছু মানুষ প্রচারের আলোয় আসবে, বিগত দিনেও হয়েছে। আমি মাঠ ভরাবো, কিছু কায়েমি স্বার্থের লোক এসে হাত নেড়ে চলে যাবে। ফোন করবেন যে আজকে আমার বাড়িতে 20 জন এসে ঘেরাও করেছে, আমার দলিল নিয়ে আমার বাবাকে ডেকেছে, সম্পত্তি লিখিয়ে দেবে। একটু বলে দিন না, চিনতেই পারবেন না। বিধাননগর কমিশনারেটে আমরা জিজ্ঞেস করতে গেছিলাম, সারদা সহ অন্যান্য কোম্পানির তদন্ত কি হচ্ছে। আমি, সুনন্দ বাবু, দেবাশিস বাবু, সুজন চক্রবর্তী, কংগ্রেসের সুখবিলাস বর্মা, অসীম চট্টোপাধ্যায়, সবাইকে জড়ো করে নিয়ে গেছিলাম। প্রশাসন আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। 81 বছরের মাস্টারমশাই, তাকে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি
কাঁপতে কাঁপতে বললেন, আমি একজন মাস্টারমশাই, আমাকে এই ধরনের নির্যাতন করলো, আমি ভেবে পাচ্ছি না, চোখের থেকে জল পড়ছে। আমরা পিঠে পুলিশের লাঠির বাড়ি খেয়েছি, যত না কষ্ট হয়েছে, মাস্টারমশাইয়ের কথাতে আমাদের চোখের জল পড়ছে। অসীম চ্যাটার্জি, কে না চেনে ভারতবর্ষে তাকে? তাকে ডান্ডা মেরে তার পায়ে তাকে সরিয়ে দেওয়া হলো। সুজন চক্রবর্তীকে মারতে মারতে গাড়িতে ওঠালো, সারা পশ্চিমবঙ্গ দেখেছে। সুকবিলাস বর্মা, যিনি প্রাক্তন আইএস অফিসার, কলার ধরে একজন কনস্টেবল তুলে নিয়ে যাচ্ছে। আমরা কি ঝামেলা করতে ছিলাম? আমাদের কথা ছেড়ে দিন, আমাদের নাম্বার নেই এখনো সমাজে। আমরা বলেছিলাম অসহায় মানুষগুলোর তদন্ত প্রক্রিয়া কি হচ্ছে, একটু কথা বলতে চিঠি দিয়ে গেছিলাম, বের করে দেওয়া হয়েছিল। সেদিনকে আমরা বুঝতে পেরেছিলাম যে এই আন্দোলন লক্ষ মানুষ জড়ো হবে, এই আন্দোলনকে ধরে থাকতে হবে এবং এই আন্দোলনই আগামী দিনের পথ তৈরি করবে, এই পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে পথ দেখাবে। বিকল্প অনেক কিছু করা যেতে পারত। আমরা সুপ্রিম কোর্টের পিটিশনে লিখেছি যে কোম্পানি অ্যাক্টে রেজিস্ট্রিকৃত হয়েছে, তাদের তদন্ত কারা করবে? প্রথম তথ্য কারা দেবে? মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স, এর আরসি, রেজিস্ট্রার্স অফ কোম্পানি সোসাইটিস, তারা তাদের কাছে তথ্য রয়েছে, তারা তথ্যগুলো সাপ্লাই করবে। এমসি এর আইন অনুযায়ী তাদের বিচার হোক, সেবির আইন অনুযায়ী তাদের বিচার হোক। একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আর লিমিটেড কোম্পানি 49টার বেশি শেয়ার আর ডিবেঞ্চার ছাড়তে পারে না। এটা প্রাইভেট প্লেসমেন্ট করতে পারে, 49 জনকে দিতে পারে। লক্ষ লক্ষ শেয়ার ডিবেঞ্চার ছেড়ে দিল মাত্র। না আছে সেবির অনুমোদন, না আছে রিজার্ভ ব্যাংকের অনুমোদন। কারা ছাড়তে পারে? যারা পিএফআই, পাবলিক ফিনান্স ইনস্টিটিউট, কারা তারা? এলআইসি, এনআইসি, জিআইসি, বিভিন্ন সংস্থা যাদের সাথে সরকারের একটা শেয়ার আছে আর সাধারণ মানুষের শেয়ার আছে। আপনারা জানেন 2004 সালে বিভিন্ন সংস্থাগুলো প্রাইভেটাইজেশন করেছিল কেন্দ্র সরকার। তারা ছাড়তে পারে। আর কারা ছাড়তে পারে? যারা রেজিস্ট্রিকৃত এনবিএফসি,